হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আমরা যে রেলওয়ে গ্রুপটি সামনে যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট করছিলাম। আজ প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করব। এর আগে যারা প্র্যাকটিস সেট 1 এবং প্র্যাকটিস সেট 2 দেখোনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে 2025 সালের নভেম্বর মাসে কোয়াডভুক্ত দেশগুলোর নৌমহড়ার অংশ হিসেবে অনুষ্ঠিত মালাবার অনুশীলনে কোন ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ অংশগ্রহণ করেছিল? অপশন এ বলছে আইএনএস বিক্রান্ত, অপশন বি আইএনএস কলকাতা, অপশন সি আইএনএস সাহাদ্রি, অপশন ডি আইএনএস শিবালি। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন সি আইএনএস সহাদ্রি। আচ্ছা, এখান থেকে আরও কিছু ইনফরমেশন দেখে নাও যে এই যে মালাবার অনুশীলন, ঠিক আছে, এটা প্রথম কবে হয় বলো তো? 1992 সালে ফার্স্ট হয়, মানে এই মালাবার অনুশীলন। আচ্ছা, প্রথম 1992 সালে কে কে ছিল? সেই টাইমে ছিল ইন্ডিয়া আর ইউএসএ, এই দুটো প্রথমে ছিল, ঠিক আছে, দ্বিপাক্ষিক ছিল। তারপরে পরবর্তীকালে জাপান 2015 সালে এখানে যুক্ত হয়, আর অস্ট্রেলিয়া 2020 সালে এই নৌমহড়ায় যুক্ত হয়, দিয়ে এই চারটে মিলে একটা কোয়াড গঠন করে। আর এই বছর 2025 সালে এই যে মালাবার অনুশীলন মানে এক্সারসাইজটা অনুষ্ঠিত হয়েছিল প্রশান্ত মহাসাগর গুয়ামে, মানে একটা দ্বীপ আছে প্রশান্ত মহাসাগরে, সেই দ্বীপে গুয়ামে এই অনুষ্ঠানটা হয়, মানে এই এক্সারসাইজটা হয়েছিল। আর এর পরবর্তী এটা ছিল 29তম সংস্করণ, এটাও তুমি মাথায় রাখবে। আর এর পরবর্তী যেটা 30তম যেটা ছিল সেটা হচ্ছে হবে বঙ্গোপসাগরে, সেটাও তুমি মাথায় রাখবে। আর বলছি, তোমরা এই পিডিএফটা তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে অ্যাক্সেস করে নিতে পারবে, সেক্ষেত্রে থেকে তোমরা পড়ে নিতে পারবে, এবং যে এক্সট্রা ইনফরমেশনগুলো বলবো না সেইগুলো তোমরা খাতায় নোট করতে থাকো, কারণ সেইগুলো পরীক্ষায় আসতে পারে, সেখান থেকে প্রশ্ন তোমায় দিতে পারে। আর এই যে আইএনএস সহাদ্রি এটা কত সালে লঞ্চ করে বলো তো? 2005 সালে। এবং এইটা কে তৈরি করে, মানে এই নৌজাহাজটা তৈরি করেছে কিন্তু এমডিএল, ঠিক আছে, তৈরি করেছে এমডিএল। এটা হচ্ছে মুম্বাইয়ের একটা সংস্থা, মানে কোম্পানি, সেটা হচ্ছে কি ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স, এই কোম্পানিটি এই আইএনএস সহাদ্রি তৈরি করেছে। দেখো, একটা কোশ্চেন থেকে এত কিছু ইনফরমেশন পাচ্ছ, তাই তোমরা কি অবশ্যই কিন্তু এইগুলো লিখে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছি সম্প্রতি কে 2026 সালে সম্মানজনক সন্তোষ ট্রফি খেতাব জিতেছে? অপশন এ কেরালা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি সেনা বা সার্ভিসেস, অপশন ডি হচ্ছে কর্ণাটক। এটা সঠিক অ্যান্সার হবে সন্তোষ ট্রফি 2026 এটা জিতেছে অবশ্যই কি অপশন সি সার্ভিসেস। আচ্ছা, কাকে হারিয়েছিল? কেরালাকে হারিয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? সি, ঠিক আছে, কাকে হারিয়েছে? কেরালাকে হারিয়েছে। আর এই যে সন্তোষ ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত বলো তো? এটা ফুটবল খেলার সাথে যুক্ত, এই দেখো এখানে লেখা আছে, এটা তুমি মাথায় রাখবে। এবং এটা কততম সংস্করণ? এটা হচ্ছে 79তম সংস্করণ। আর এইভাবে নিজের সার্ভিসেস টোটাল কটি বলো তো সন্তোষ ট্রফি পেয়েছে? এখনও পর্যন্ত 8বার সার্ভিসেস এই সন্তোষ ট্রফি জয়লাভ করেছে। আর কি ইনফরমেশন দিতে পারে? যদি বলা হয় প্রথম সন্তোষ ট্রফি কবে মানে খেলা হয়েছিল প্রথম, সেটা হচ্ছে 1941 সালে। এবং সেই বছর মানে কে জিতেছিল? সেই বছর হচ্ছে কি বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল জিতেছিল, সেটাও কিন্তু তুমি মাথায় রাখবে। এখান থেকে সমস্ত ইনফরমেশন তুমি মাথায় রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কারণ আবার বলছি, গ্রুপ ডিতে হয় তোমায় যে 20টা প্রশ্ন থাকবে, সেই 20টা প্রশ্ন পুরোপুরি স্ট্যাটিস্টিকে প্লাস ধরতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স বেস করেই ম্যাক্সিমাম 16-17টা প্রশ্ন এখান থেকে থাকবে। তাই এই পার্টটাই বড়, কারণ বাকি পার্টটা পড়তে হবে, মানে বাকি পার্টটা যেমন থাকবে সেমনই থাকবে, কিন্তু এই যে এখানে তুমি যদি অন্য ইতিহাস ভূগোলের উপর বেশি চাপ দাও, সেটা কিন্তু চাপ দেওয়া ফালতু হবে। কারণ তুমি আগের বছর প্রিভিয়াস ইয়ার তুমি দেখতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজটা কতটা বেশি ছিল। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে সম্প্রতি কাকে পরিবেশের নোবেল নামে পরিচিত সম্মানজনক টাইলার পুরস্কার 2026
সে ভূষিত করা হয়েছে। দেখো এক্ষেত্রে তুমি প্রশ্নের ভেতরেও কিন্তু প্রশ্ন হতে পারে যে পরিবেশের নোবেল বলতে স্ট্র্যাটেজিক হিসেবে পরিবেশের নোবেল বলতে সাধারণত কোন পুরস্কারকে বোঝানো হয়, সেটা হচ্ছে টাইলার পুরস্কার। আর এই টাইলার পুরস্কার পেয়েছে কে? এটা হচ্ছে অপশন বি, টোবি কেয়ার্স। ঠিক আছে, এটা কারণ দিতে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ কি এটা হচ্ছে একদম কনিষ্ঠতম মানে নারী একজন জীববিজ্ঞানী। ঠিক আছে, আর ইউএসএ বাসিন্দা, এটা অবশ্যই কি ইউএসএর বাসিন্দা। এবং এই জীববিজ্ঞানী ইনি একটা কাজ করেছিল, সেটা হচ্ছে যে মাইকোরাইজাল ছত্রাক নেটওয়ার্ক ম্যাপিং করেছিল। মানে কি ধরো যে মাটির নিচে কিছু উপযোগী ছত্রাক আছে, সেই ছত্রাকের যে নেটওয়ার্কটা, সেটা মানে যার ফলে জীবজগতে ফল ফুল সৃষ্টি হয়, এরকম একটা নেটওয়ার্ককে মানে আমাদের সামনে জীবজগৎ আমাদের সামনে তুলে ধরেছিলেন। এবং এর জন্য তাকে টাইলার পুরস্কার 2026-এ ভূষিত করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে হজ পলিসি 2025 অনুযায়ী ভারত সরকারকে দেয়া মোট কোটার মধ্যে কত শতাংশ আসন যথাক্রমে হজ কমিটি অফ ইন্ডিয়া এবং হজ গ্রুপ অর্গানাইজেশনের মধ্যে বরাদ্দ ছিল? দেখো, যদি তুমি হজ যাত্রায় করতে যাও তাহলে তোমাকে অবশ্যই কি এই দুটো সংস্থা, একটা হচ্ছে হজ কমিটি অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে হজ গ্রুপ অর্গানাইজেশন, মানে এটা গভর্নমেন্টের আন্ডারে পড়ে আর এটা হচ্ছে প্রাইভেটের আন্ডারে পড়ে। তাহলে এই দুটো কমিটি তোমাকে যদি অনুমোদন করে, তুমি ভারতীয় বাসিন্দা হলে, তাহলে যদি এই দুটো মানে সংস্থা তোমাকে অনুমোদন করে, তাহলে তুমি হজ যাত্রায় যেতে পারবে। তাহলে এই যে আর এই যে কোটাটা দিয়েছে, এই যে 2025 সালে একটা ভারত আর সৌদি আরবের ভিতরে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়। এই চুক্তিতে বলা হয় যে ভারত এক বছরে 1,75,025 জন হজ মানে ভারতীয় হজ যাত্রীকে পাঠাতে পারবে সৌদি আরবে হজ যাত্রার জন্য। ঠিক আছে, এবার এই যে 1,75,000 তীর্থযাত্রী, সেই তীর্থযাত্রী কত অনুপাতে পাঠাতে পারবে, মানে হজ কমিটি অফ ইন্ডিয়া কত পার্সেন্ট পাঠাবে আর হজ গ্রুপ অর্গানাইজেশন এটা কত পার্সেন্ট পাঠাবে? এটার অপশান বলছে 40%, 60%, অপশান বি বলছে 50% এবং 50%, অপশান সি বলছে 60% এবং 40%, অপশান ডি বলছে 70% এবং 30%। এটা সঠিক আনসার অপশান ডি, 70% এবং 30%। আচ্ছা, আর কিছু তুমি বলতে পারো এই হজ, এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে যে হজ পলিসিটি কার কার ভেতরে হয়েছিল? ইন্ডিয়া, সৌদি আরব। বাকি সমস্ত প্রশ্নে আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে 2025 সালের অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ভারতের কোন শহরে আর্ট ডেকো শৈলীর ইমারত বা ভবনগুলি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহ রয়েছে, যার মধ্যে 94টি পরিকাঠামো বা স্ট্রাকচার সহ ইউনেস্কো দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত ডিম্বাকৃতি ওভাল গ্রাউন্ড উপক্ষেত্রটি সামিল আছে? আচ্ছা, এখানে দেখো বলেছে ভারতের কোন শহরে আর্ট ডেকো শৈলী দ্বিতীয় আছে। ঠিক আছে, বিশ্বের ভিতর দ্বিতীয়। আচ্ছা, তাহলে বিশ্বের ভিতর যেটা প্রথম সেটা কী হলো? তো ফ্লোরিডা হবে। কিন্তু দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, এই যে দেখো আমেরিকার মায়ামি শহরের ফ্লোরিডা, সেখানে কিন্তু প্রথম যে আর্ট ডেকো মানে সবচেয়ে বেশি আছে, কিন্তু দ্বিতীয় হচ্ছে ভারতের মুম্বাই। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তুমি মাথায় রাখবে। আর এই যে এইগুলোকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়, সেটা হচ্ছে 2018 সালে। এটাও কিন্তু তুমি মাথায় রাখবে, এই প্রশ্নগুলো কিন্তু মাথায় থাকতে হবে। নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতি ভারত সরকার কোন দেশের ব্যবসায়ীদের জন্য EB-4 ভিসা চালু করেছে? অপশান এ চীন, অপশান বি রাশিয়া, অপশান সি বাংলাদেশ, অপশান ডি শ্রীলঙ্কা। এটা সঠিক অ্যান্সার হবে কি চীন, মানে অপশান এ। আচ্ছা দেখো, EB-4 এই ভিসার অপর নাম কিন্তু ইলেকট্রনিক বিজনেস ভিসা বা প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা। এইটাও কিন্তু মাথায় রাখবে, কারণ তোমায় দিতেই পারে যে EB-4 না দিয়ে বলতে পারো ইলেকট্রনিক বিজনেস ভিসা বা প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা। ভারত সরকার কোন দেশের জন্য চালু করলো? সেটা হচ্ছে চায়না। কেন চালু করলো? কারণ ভারত আর চায়নার ভেতরে ব্যবসা বাণিজ্যটা আরও ভালো করার জন্য এই উদ্দেশ্যেই চালু করলো এই ভিসাটা।
নেক্সট প্রশ্ন বলছে ভারত কোন বছরকে সংস্কৃতি ও পর্যটন বছর বা ইয়ার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম হিসেবে ঘোষণা করেছেন? অপশন এ 2025, অপশন বি 2026, অপশন সি 2027, অপশন ডি 2028। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন সি 2027। আচ্ছা, এই যে সংস্কৃতি ও পর্যটন বছর এটা কোন দুটি দেশ মিলে করেছে বলো তো? ভারত আর ইতালি, এই দুটি দেশ মিলে এই মানে 2027কে সংস্কৃতি ও পর্যটন ইয়ার বা ইয়ার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম এইটা ঘোষণা করেছে। আচ্ছা, ইতালি সম্বন্ধে আরও কিছু দেখে নাও, যে ইতালির সবাই জানে ইতালির যে রাজধানী সেটা হচ্ছে কি রোম, ঠিক আছে। আর একটা প্রশ্ন আসে যে রোম কোন নদীর তীরে অবস্থিত? সেটা কি বলো তো? টিবার নদী, ঠিক আছে, টাইবার নদী বলতে পারো। আর আরও এক্সট্রা এক্সপ্লেনেশন আসে যে এফএও এর হচ্ছে এই সদর দপ্তর বলতে কি এফএওর মানে হচ্ছে সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে রোমে। আর দেখবে মানে যে কটা প্রশ্ন হতে পারে না, আমি সেই কটা প্রশ্নই তোমার এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য তোমরা কিন্তু অবশ্যই খাতাটায় নোট করতে থাকো, তাহলে তোমাদের উপকার হবে। তুমি পিডিএফটা পেয়ে যাবে, পিডিএফটা হয়তো এই হ্যান্ড রাইটিংটা পাবে না, তুমি নর্মালি যে লেখাগুলো আছে সেইগুলো, কিন্তু এক্সট্রা ইনফরমেশান তুমি যদি পেতে চাও সেটা কিন্তু অবশ্যই তুমি খাতায় নোট করতে থাকো। আর একটা প্রশ্ন আসে যে এফএও কত সালে প্রতিষ্ঠা হয়? এফএও কিন্তু 1945 সালে প্রতিষ্ঠা হয়, এটাও কিন্তু তুমি মাথায় রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে সম্প্রতি ভারতীয় অলিম্পিক সংঘ মানে IOA কোথায় জাতীয় অলিম্পিক শিক্ষা ও বিকাশ কার্যক্রম চালু করেছে? দেখো, যে আমরা সকলে জানি 2036 সালে ইন্ডিয়া হচ্ছে অলিম্পিক হোস্ট করবে, সেই উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু কোথায় হবে? কিন্তু ইন্ডিয়ায় গুজরাটে হবে, ঠিক আছে। আর সেই উদ্দেশ্য পূরণের জন্যই মানে তৃণমূল স্তর থেকে মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে যে যাতে ছেলেপেলেরা উঠে আসতে পারে, একদম গ্রামগঞ্জ থেকেও ছেলেপেলেরা উঠে আসতে পারে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই জাতীয় অলিম্পিক শিক্ষা এবং বিকাশ কার্যক্রম চালু করেছে গুজরাটে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। আর আরেকটা কথা বলি যে IOA এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আর এটা কত সালে হয়? এটা হয় কিন্তু এটা 1927 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়। এটা এই ডেট মানে এই সালটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর IOA এর হেডকোয়ার্টার মানে সদর দপ্তর কোথায়? সেটা হচ্ছে ND মানে নিউ দিল্লি। আর এবার আসো যে IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি মানে ওটা IOA আর এটা হচ্ছে IOC, এই সংস্থাটা কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, আর ওটা কিন্তু আগেরটা ছিল IOA মানে কি? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। আচ্ছা, এখান থেকে প্রশ্ন যদি আসে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে কিন্তু লুজান, সেটা হচ্ছে সুইজারল্যান্ডে। আর এখান থেকে যে আরেকটা প্রশ্ন যেটা হবে যেটা 2036 সালে মানে কোন দেশ অলিম্পিক মানে হোস্ট করবে? সেটা হচ্ছে ইন্ডিয়া, সেটাও কিন্তু তোমরা মাথায় রাখবে, এখানে লেখা আছে 2036 সাল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট বলছে 2025 সালের ডিসেম্বরে নিম্নলিখিত কোন সাইবার নিরাপত্তা সমাধান প্রদানকারী সংস্থা ChatGPTর জন্য অ্যাডভান্স টেন্যান্ট কন্ট্রোল ফিচার পেশ করেন? অপশন এ BT ফোল্ডার, অপশন বি কুইক ফিল, অপশন সি স্ক্যান, অপশন ডি ক্যাসপারিক্স। আচ্ছা, এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন সি স্ক্যান। আচ্ছা, এই যে এর ফলে কী হবে? এর ফলে তুমি মানে কতটা পরিমাণ ডেটা ChatGPTকে দেওয়া উচিত এবং সেটা নিয়ন্ত্রণ করবে স্ক্যান, ঠিক আছে, যাতে কোনো সাইবার অপরাধ না হয় এর জন্য। নেক্সট প্রশ্ন বলছে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কাকে CNN নিউজ 18 ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত করা হয়েছে? অপশান এ মহেন্দ্র সিং ধোনি, অপশান বি গৌতম গম্ভীর, অপশান সি জয় শাহ, অপশান ডি রাহুল দ্রাবিড়। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশান সি জয় শাহ। আচ্ছা, জয় শাহ কিন্তু থেকে আমরা কিছু ইনফরমেশন জানবো, যেমন আইসিসির বর্তমান চেয়ারম্যান কিন্তু
এবং জয়শাহ, এবং বিসিসিআর প্রাক্তন সম্পাদক ছিল, মানে সেক্রেটারি ছিল কিন্তু জয়শাহ। আর জয়শাহ আরও ইনফরমেশন যে জয়শাহ প্রথম কিন্তু WPL চালু করে, এটা প্রশ্নটা আসছে যে WPL কে চালু করে, সেটা হচ্ছে জয়শাহ। আর যে নারী এবং পুরুষ ক্রিকেটার সমান বেতন পাবে সেই কথাও কিন্তু এই জয়শাহই বলে। আর আরও কিছু, এই 2028 সালে যে লস অ্যাঞ্জেলসে, ঠিক আছে, যে অলিম্পিক হবে সেই অলিম্পিকে কিন্তু T20 ক্রিকেট ফরম্যাটও কিন্তু চালু করছে এই জয়শাহের অধীনেই। আর এখান থেকে আর কী প্রশ্ন হতে পারে, যেমন বলতে পারে ICC সদর দপ্তর কোথায়, সেটা হচ্ছে কিন্তু দুবাই, সেটা হচ্ছে অবশ্যই কি UAE-তে। আর প্রশ্ন বলতে পারলে এই কটা প্রশ্ন তুমি আপাতত দেখতে থাকো, এবার যদি আরও প্রশ্ন মনে পড়ে পরের প্রশ্নে আমরা আলোচনা করে দেব। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোন হেলিকপ্টার প্ল্যাটফর্মের মাধ্যমে সফলভাবে নৌবাহিনীর স্বল্প পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র NASM-SR মানে নভেল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জের প্রথম স্যালভো উৎক্ষেপণ করা হয়েছিল। আচ্ছা, স্যালভো উৎক্ষেপণ মানে কি, একটা সুইচ টিপলে সঙ্গে সঙ্গে একটা মিসাইলের পর আবার পরপর করে মিসাইল চলতে থাকবে, মানে একটা মিসাইল একটা সুইচ টিপে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরপর একটা করে মিসাইল ছাড়তেই থাকবে, এটাকে বলে স্যালভো উৎক্ষেপণ। এটা করা হয়েছিল বলতে কি কোন হেলিকপ্টার, মানে এটার জন্য মানে কি আমরা ক্ষেপণাস্ত্রের নাম কি NASM-SR মানে শর্ট রেঞ্জের ক্ষেপণাস্ত্র, সেটা কোন হেলিকপ্টারে ব্যবহার করা হয়েছিল এই ক্ষেপণাস্ত্রটা, এটা হচ্ছে উড়িষ্যার থেকে করা হয়েছিল, উড়িষ্যার চাঁদিপুর থেকে। সেটার জন্য কি কোনটা আমরা সি কিং নামে হেলিকপ্টারটা ইউজ করেছিলাম, অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সম্প্রতি এক নতুন সভাপতি নিয়োগ করেছে ডিসেম্বর 2025-এ। কে IM-এর জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে? অপশান এ ডক্টর অনিল নায়েক, অপশান বি ডক্টর অমিত চক্রবর্তী, অপশান সি ডক্টর কেতন দেশাই, অপশান ডি ডক্টর দিলীপ ভানুশালী। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশান এ ডক্টর অনিল নায়েক। আচ্ছা, এখান থেকে আর তুমি দেখতে পারো যে এই যে IMA এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1928 সালে, এই সালটা তোমায় মাথায় রাখতে হবে। আর IMA কী বলো তো, যে যত অ্যালোপ্যাথি মেডিকেল শপ আছে না, মানে যত অ্যালোপ্যাথি ওষুধ আছে সেই সব কিছু মানে ইন্ডিয়ার, তার হেড হচ্ছে IMA, আর এর সভাপতি ডক্টর অনিল নায়েক। আর এর হেডকোয়ার্টার কোথায়, সেটা হেডকোয়ার্টার তো তুমি মাথায় রাখবে নিউ দিল্লি, এখানে লেখাই আছে যদিও হেডকোয়ার্টার নিউ দিল্লি। আর এখান থেকে তোমরা আর কি দেখতে পারো যে ন্যাশনাল ডক্টরস ডে, ন্যাশনাল ডক্টর ডে মানে NDD লিখলাম, ন্যাশনাল ডক্টর ডে কবে, মানে ন্যাশনাল ডক্টর ডে কবে পালন করা হয়, মানে জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয় সেটাও তুমি মাথায় রাখবে, সেটা হচ্ছে 1 জুলাই। এটার থেকে প্রশ্ন আসতে পারে, তার জন্যই বললাম 1 জুলাই পালন করা হয়। আর এখান থেকে আর কি ইনফরমেশন আসতে পারে, এখান থেকে যে এই যে জাতীয় ডাক্তার দিবস এটা কার জন্মদিনে পালন করা হয়, সেটা হচ্ছে বিধানচন্দ্র রায়ের জন্মদিনে পালন করা হয়, এই ইনফরমেশনটা তুমি মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছি সম্প্রতি 2026 সালের মার্চ মাসে ভারত সরকার কোন দেশের সাথে একটি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর করলো? অপশান এ কাজাকিস্তান, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি কানাডা, অপশান ডি উজবেকিস্তান। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কি অপশান সি কানাডা। চলো আরও কিছু ইনফরমেশান আমরা দেখে নিই। আর এই যে ইউরেনিয়াম খনি বলো তো, ভারতের দুটো জায়গায় ইউরেনিয়াম খনি পাওয়া যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে জাদুগোড়া, ঠিক আছে, জাদুগোড়া যেটা হচ্ছে ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায়, মানে বিখ্যাত খনি, বিখ্যাত ইউরেনিয়াম খনি, পরীক্ষায় খুবই আসে যে জাদুগোড়া খনিটি কোথায় অবস্থিত, এবং একটি ইউরেনিয়াম খনি মানে নিম্নলিখিত কোনটি ইউরেনিয়াম খনি, অবশ্যই জাদুগোড়া বলবে, সেই জাদুগোড়া কিন্তু ঝাড়খণ্ডে, এটা ইউরেনিয়াম খনি। আর একটা খনি আছে সেটা হচ্ছে তুমালাপল্লী, সেটা হচ্ছে কি অবশ্যই কি অন্ধ্রপ্রদেশে, সেটাও মাথায় রাখবে। তো তুমালাপল্লী টিপি লিখে রাখলাম, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। এই দুটো নাম কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা ইন্ডিয়ার দুটো ইউরেনিয়াম খনি। আর এই যে ইউরেনিয়াম চুক্তিটা করেছিল এটা কিন্তু সিভিল নিউক্লিয়ার রিঅ্যাক্টর হিসেবে চিহ্নিত, মানে চুক্তিটা করেছে। এর মানে কি সিভিল নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মানে আমি লিখছি ছোট শর্ট ফর্মে লিখছি
আর এটা মানে কি সিভিল নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা মানে বোঝাচ্ছে যে ভারত এই যে ইউরেনিয়ামটা নেবে এটা কখন, এটা পরমাণু বোমা তৈরির কাজে নেবে না, এটা হচ্ছে জ্বালানি হিসেবে মানে কি কারেন্ট উৎপন্নের জন্য বা অন্যান্য কাজে নেবে, কিন্তু বোমা তৈরির কাজে এই ইউরেনিয়াম নেবে না। এই চুক্তিতেই ইউরেনিয়ামের এই চুক্তিটা স্বাক্ষর করেছে কানাডার সাথে ভারত। নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতি উমনাম খেমচাঁদ সিং কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে? অপশন এ মিজোরাম, অপশন বি মণিপুর, অপশন সি নাগাল্যান্ড, অপশন ডি মেঘালয়। এটা সঠিক অ্যান্সার কী হবে? কি অপশন বি মণিপুর। আচ্ছা, এতদিন ধরে মণিপুরের ফেব্রুয়ারি মাসের আগে পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, কারণ মণিপুরে বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টির জন্য। এবং এরপরে ফেব্রুয়ারি মাসে যে খেমচাঁদ সিং নতুন সিএম হয়। আচ্ছা, এটা কততম সিএম সেটাও মাথায় রাখবে, 13তম সিএম। আর যেহেতু মণিপুর সম্বন্ধে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, মণিপুরের রাজ্যসভায় আসন কটা বলতো? একটা। লোকসভায় আসন কটা বলতো? দুটো। আর আরেকটা ইনফরমেশন তুমি জানো, স্টেট মানে বিধানসভা, মানে মণিপুরের যে বিধানসভা সেখানে মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটাই হচ্ছে আসন সংখ্যা 60টা। এই সিটগুলো মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষায় আসতে পারে, কারণ মণিপুর চর্চায় ছিল। আর একটা প্রশ্ন তো এখান থেকে হতে পারে যে মণিপুরের রাজ্যপালকে, সেটা হচ্ছে অজয় কুমার ভাল্লা। আর কি প্রশ্ন হতে পারে যে এই খেমচাঁদ সিং সেটা কোন পার্টির ভেতর ছিল? ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এখানে দেখো লেখাই আছে, আর এই যে বিজেপির নেতা। ঠিক আছে, এখান থেকেও তোমার প্রশ্নটা দিতে পারে। নেক্সট প্রশ্ন, অক্টোবর 2025 কোন দেশ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে তাদের দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান গ্র্যান্ড অর্ডার অফ মুগুঙ্গা, ঠিক আছে, প্রদান করেছে? আচ্ছা, অপশন এ দক্ষিণ কোরিয়া, অপশন বি জাপান, অপশন সি ভুটান এবং অপশন ডি চীন। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার হবে কি অপশন এ দক্ষিণ কোরিয়া। আচ্ছা, এই যে মুগুঙ্গা এটা কি বলতো? একটা ফুল, মানে দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুল, এবং এই জাতীয় ফুলের নামেই ওই দেশের সর্বোচ্চ সম্মান। এবং এই দেশের সর্বোচ্চ সম্মান 2025 সালে অক্টোবরে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতি কাকে হিন্দি ভাষার জন্য সম্মানজনক সাহিত্য একাডেমি পুরস্কার 2025 দেওয়ার ঘোষণা করা হয়েছে? অপশন এ বলছে সঞ্জীব, অপশন বি মমতা কালিয়া, অপশন সি বদ্রীনারায়ণ, অপশন ডি অনামিকা। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন বি মমতা কালিয়া। আচ্ছা, এখান থেকে কোনটা মানে কোন সাহিত্যের জন্য পেয়েছে? সেটা হচ্ছে জিতেজি ইলাহাবাদ, এটা মাথায় রাখবে। আর এই যে সাহিত্য একাডেমি পুরস্কার, এটা কটা ভাষায় দেওয়া হয় বলো তো? এটা 24টা ভাষায় দেওয়া হয়, 22টা সংবিধান স্বীকৃতি ভাষা, এর সাথে ইংলিশকে যুক্ত করো 23 নম্বর, প্লাস রাজস্থানী আর একটা ভাষা, টোটাল 24টা ভাষায় এই সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। আর এই যে সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু সেকেন্ড, মানে সাহিত্যের সেকেন্ড সম্মান, মানে সেকেন্ড হাইয়েস্ট লিটারেচার অ্যাওয়ার্ড, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে যদি ফার্স্ট বলা হয়, তাহলে ফার্স্ট সাহিত্য সম্মানের নাম কি? সেটা হচ্ছে জ্ঞানপীঠ, সেটাও কিন্তু তুমি মাথায় রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত কোন দেশ অক্টোবর 2025 বিপিএস মানে বেস এরোশন অ্যান্ড প্রফিট শিফটিং কার্যকর করার জন্য OECD মাল্টিল্যাটারাল কনভেনশন স্বাক্ষর করেছে? অপশন এ ভারত, অপশন বি ব্রাজিল, অপশন সি রাশিয়া, অপশন ডি জাপান। আচ্ছা, এইটা কি ধরনের স্বাক্ষর? এটা হচ্ছে অনেকে ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, অনেকে ট্যাক্স দেয় না, সেই ট্যাক্স যাতে সকলে দেয়, মানে এই ট্যাক্স চুরি যাতে না যায়, এই প্রতিরোধ করার জন্য এই স্বাক্ষরটা করেছে। এটা হচ্ছে অপশন বি ব্রাজিল করেছে। এরপর নেক্সট প্রশ্ন বলছে সম্প্রতি ভারতের আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট ব্যবস্থা নাভিক এর একটি পারমাণবিক ঘড়ি কাজ করা বন্ধ করে দিয়েছে। এটি নিচের কোন উপগ্রহ বা স্যাটেলাইটের সঙ্গে যুক্ত? IRNSS 1A 1D 1F নাকি 1H? এটা সঠিক অ্যান্সার হবে কি IRNSS 1F, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার।
আচ্ছা, এটা অবশ্যই কি ইসরোই পাঠিয়েছিল। এটা কত সালে লঞ্চ করা হয়েছিল? 2016 সালে লঞ্চ করা হয়েছিল। আর এই যে পারমাণবিক ঘড়ি কী কাজ করে বলতো? একদম অতি নিখুঁত ছোট্ট ক্ষুদ্র পার্থক্য কিন্তু এটা পরিমাপ করতে পারে। আর যদিও একটা স্যাটেলাইটের অনেকগুলো ব্যাকআপ পারমাণবিক ঘড়ি থাকছে, তার জন্য ইসরো বলেছে এটা কোনো অসুবিধা নেই। এটা একটা থাকে না, আরও অনেক কটা থাকে, শুধু সম্প্রতি এটা নষ্ট হয়ে গেছে, তার জন্য এটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দিতে পারে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটাও মাথায় রাখো। নেক্সট প্রশ্ন বলছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে PM স্বনিধি ক্রেডিট কার্ড যোজনা চালু করেছেন? অপশন এ তামিলনাড়ু, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরালা, অপশন ডি তেলেঙ্গানা। দেখো, PM স্বনিধি ক্রেডিট কার্ডটা কি? এটা হচ্ছে হকারদের জন্য তৈরি একটা ক্রেডিট কার্ড। মানে তুমি যদি 10,000 টাকা প্রথমে তোমাকে একটা ক্রেডিট কার্ড হিসেবে লোন দেওয়া হবে, তুমি যদি 10,000 টাকা মাল যাই হোক 10,000 টাকা খরচ করলে এবং 10,000 টাকা সময় মতো যদি দিয়েও দেয়, তাহলে তোমাকে পরবর্তীকালে আরও বেশি মানে 20,000 টাকা দেবে। এবার 20,000 টাকা তুমি যদি ফুলফিল করে দাও, তারপর 30,000 টাকা দেবে। এইভাবে লোন দেওয়া হবে। এরপরে হকাররা অনেক সুবিধা পাবে। এই জন্য PM স্বনিধি ক্রেডিট কার্ড তৈরি করা হয়েছে। এটা অবশ্যই কি কেরালা সরকারের জন্য, কেরালা রাজ্যে। নেক্সট প্রশ্ন বলছে, 2025 সালের 24শে নভেম্বর থেকে রাজস্থানে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর কোন সংস্কারটি আয়োজিত করা হয়েছিল? পঞ্চম, মানে 2025 সালে যে রাজস্থান এখানে হোস্ট করেছে, সেটা কিন্তু মাথায় রাখবে। 2025 সালে রাজস্থান হোস্ট করেছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। এটা হচ্ছে পঞ্চমতম সংস্কার এবং সবচেয়ে বেশি মেডেল জিতেছে কিন্তু চণ্ডীগড়। সেটাও মাথায় রাখবে, চণ্ডীগড় ইউনিভার্সিটি, সেটাও কিন্তু তুমি মাথায় রাখবে। আর যদি তোমার কাছে জিজ্ঞাসা করে যে তাহলে চতুর্থ, মানে 2024 সালে যে চতুর্থতম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস হোস্ট হয়েছিল কোথায়, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া, ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের যে অঞ্চলগুলো ছিল সেখানে। বিশেষ করে যদি বলা হয় সেখানে থেকে সবচেয়ে বেশি যদি বলা হয় আসাম, মানে আসামের সবকটি রাজ্য হয়েছিল, তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আসাম। আর যদি বলে প্রথম সংস্করণ, মানে যদি বলা হয় প্রথম সংস্করণ হয়েছিল কিন্তু 2020 সালে, সেটা কিন্তু হোস্ট করেছে উড়িষ্যা। মানে যদি বলে ফার্স্ট, এটাও মাথায় রাখবে যে ফার্স্ট উড়িষ্যা, মানে ওড়িশা, ওডি লিখে রাখলাম, ওড়িশা। আর সেক্ষেত্রে কিন্তু চণ্ডীগড় ইউনিভার্সিটি মানে ম্যাক্সিমাম কিন্তু প্রাইজ পেয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই 20টা প্রশ্ন ভেতর থেকে যে কটা প্রশ্ন হতে পারে সে কটা প্রশ্ন অ্যানালিসিস করে দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি খুব তাড়াতাড়ি এর পরের পার্টটা মানে প্র্যাকটিস সেট 4 নিয়েও আলোচনা করা হবে।